বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি ডক্টর মোহাম্মদ সৈয়দ আলী হাসান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ মানবিক শাখার যুক্তিবিদ্যা আরোহের প্রকারভেদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরোহের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ পরিচিতির শিরোনাম জেনে নিই। পাঠ পরিচিতির শিরোনাম হলো আরোহের প্রকারভেদ। পাঠের উদ্দেশ্য আরোহের প্রকারভেদ সম্পর্কে জ্ঞান লাভ করা। শিখন ফল আরোহের প্রকারভেদ সম্পর্কে কিছু জানতে পারবে এবং এ সম্পর্কে কিছু বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে প্রশ্ন করতে পারো, স্যার আরোহ অনুমান বলার আগে আসলে অনুমান কি? অনুমান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণের একটি মানসিক প্রক্রিয়া। আমরা কোনো বিষয় জানি, এই জানা বিষয় থেকে অজানায় যখন আমরা গমন করি, উত্তরণ করি, যাই, তখনই তার নাম হয় অনুমান। যেমন আমরা কোথাও দূরে ধোঁয়া দেখতে পাচ্ছি, আমরা অনুমান করতে পারি সেখানে আগুন রয়েছে। এটা একটি ইনফারেন্স বা অনুমান। তাহলে আমরা জানলাম অনুমান কি? অনুমান হচ্ছে জ্ঞাত, জ্ঞাত মানে জানা, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় যাওয়ার একটা মানসিক প্রক্রিয়া। অনুমান আমরা দেখতে পাই প্রধানত দুই প্রকার, একটা হলো অবরোহ, একটা হলো আরোহ। তাহলে অনুমান প্রধানত কত প্রকার? দুই প্রকার, একটা অবরোহ আর একটা হলো আরোহ। অবরোহ অনুমানকে বলা হয় ডিডাকটিভ ইনফারেন্স, আরোহ অনুমানকে বলা হয় ইনডাকটিভ ইনফারেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুমান প্রধানত দুই প্রকার, একটা হলো অবরোহ অনুমান, একটা হলো আরোহ অনুমান। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার অবরোহ অনুমান কি? অবরোহ অনুমান হচ্ছে যে অনুমানে আমরা কি করি, সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যের দিকে গমন করি, অথবা বেশি ব্যাপক বাক্য থেকে কম ব্যাপক বাক্যের দিকে আমরা গমন করি, তখনই তার নাম হয়ে যায় অবরোহ অনুমান। আমরা সার্বিক থেকে যখন বিশেষের দিকে যাই তখন সেটা হলো অবরোহ অনুমান, ডিডাকটিভ ইনফারেন্স। তোমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছ, সকল মানুষ হয় মরণশীল, সকল কৃষক হয় মানুষ, অতএব সকল কৃষক হয় মরণশীল। এটি একটি অবরোহ অনুমানের উদাহরণ। কারণ কি? এখানে সকল মানুষ মরণশীল, এটা সার্বিক যুক্তি বাক্য। সকল কৃষক হয় মানুষ, এটি তার চেয়ে কম ব্যাপক, মানে এটি একটি বিশেষ বাক্য বলতে পারি, কিন্তু সকল যখন বলা হয় তখন সেটা সার্বিক হয়ে যায়। তো আস্তে আস্তে দেখতে পাই আমরা প্রথম বাক্যটি বেশি ব্যাপক, তারপরেরটি কম ব্যাপক, তারপরেরটি আরো কম ব্যাপক। এইভাবে বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে যখন আমরা গমন করব যাব, তখনই সেটার নাম হবে অবরোহ। তাহলে তোমরা বুঝতে পারলে অবরোহ অনুমান কি? যে অনুমানে সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্যের দিকে গমন করব, তখন তার নাম হবে কি? অবরোহ অনুমান। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হলো যে আরোহ অনুমান কি? কয়েকটি বিশেষ দৃষ্টান্ত অভিজ্ঞতার সাহায্যে দেখে আমরা যখন একটা সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করব, তখন তার নাম হবে আরোহ অনুমান। আমি আবার বলছি, কয়েকটি বিশেষ বাক্য বা বিশেষ ঘটনা, বস্তু, এগুলো দেখার পরে আমরা যখন কি করব, আমরা একটা সার্বিক সিদ্ধান্তে গমন করব, তখনই তার নাম হবে কি? আরোহ অনুমান। যেমন তোমরা দেখতে পাচ্ছ, রহিম, করিম, যদু প্রভৃতি মানুষ মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। রহিম একজন বিশেষ ব্যক্তি, করিম একজন বিশেষ ব্যক্তি, যদু একজন বিশেষ ব্যক্তি, সালমা একজন বিশেষ ব্যক্তি, আলী হাসান একজন বিশেষ ব্যক্তি। এভাবে আমরা কি করব, বিশেষ বিশেষ ব্যক্তির মরণশীলতা থেকে আমরা সার্বিক বাক্যে যখন যাব, তখন তার নাম হবে আরোহ অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারলে আরোহ অনুমান কি? আরোহ অনুমান হচ্ছে আমরা বিশেষ বিশেষ বাক্য থেকে যখন সার্বিক বাক্যের দিকে গমন করব, সার্বিক সিদ্ধান্ত অনুমান করব, তখনই সেটার নাম হবে আরোহ অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে আরোহ অনুমান বলার সাথে সাথে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। তা আরোহ অনুমান কি? আমি আরেকবার বলছি যে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কোনো সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, তখন তাকে বলা হবে কি? আরোহ অনুমান। এই আরোহ অনুমানের উদাহরণ অলরেডি দিয়েছি, আমি আরেকবার বলছি যে
রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, সালাম মরণশীল, রহিম মরণশীল ইত্যাদি মানুষ মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এটি একটি আরোহের উদাহরণ। আমি আবার বলছি, রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল বা অন্য কোনো মানুষ, যে কোনো মানুষ মরণশীল, এভাবে আমরা বলতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম যে আরোহ অনুমান কি, আরোহ অনুমানের উদাহরণ। এবার আমরা আসি আরোহ অনুমানের বৈশিষ্ট্য। আরোহ অনুমান কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী, তার মানে আরোহ অনুমান বলার সাথে সাথে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভেসে ওঠে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য, শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যে উদাহরণটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, রহিম মরণশীল, করিম মরণশীল, জসিম মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এই উদাহরণে তোমরা যে বাক্যটি নিচে দেখতে পাচ্ছ, এটি একটি সার্বিক যুক্তি বাক্য, এটি একটি সংশ্লেষক যুক্তি বাক্য, এটি একটি যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে কথাটা বলছিলাম, 1 নম্বর বৈশিষ্ট্যের কথা, আরোহ অনুমান সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। তাহলে আরোহ অনুমান কি করে? এটি একটি আরোহ অনুমানের উদাহরণ। আরোহ অনুমান কি করে? সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। এই বাক্যটি হবে সার্বিক, এই বাক্যটি হবে সংশ্লেষক, এটি হবে একটি যুক্তি বাক্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আরোহ অনুমান সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে আরোহ অনুমানের আশ্রা বাক্যের তুলনায় এই সিদ্ধান্তটি বেশি ব্যাপক হবে। আরোহ অনুমানের সিদ্ধান্তটি কেমন হবে? আশ্রা বাক্যের চেয়ে বেশি ব্যাপক। রহিম মরণশীল, করিম মরণশীল, জসিম মরণশীল, এই বাক্যগুলোর চেয়ে সকল মানুষ মরণশীল, এটি বেশি ব্যাপক। এই জন্য আরোহ অনুমানের 2 নম্বর বৈশিষ্ট্যে বলা হচ্ছে কি, সিদ্ধান্ত অবশ্যই আশ্রা বাক্যের চেয়ে বেশি ব্যাপক হবে। মানে আশ্রা বাক্যের তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হবে এবং বড় হবে। এক কথা, এটা হবে সার্বিক, আর আশ্রা বাক্যগুলো হবে বিশেষ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আরোহ অনুমানের যে সিদ্ধান্ত স্থাপন করা হয়, এটা অবশ্যই কি করা হয়? বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করা হয়। বাস্তব ঘটনা পর্যবেক্ষণ মানে হলো আমার দেখতে হবে, শুনতে হবে, তারপরে আমাকে বলতে হবে। আমি কখনো না দেখে কোনো সিদ্ধান্ত স্থাপন করতে পারবো না। তাহলে আমরা কি বুঝলাম? যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে সার্বিক যুক্তি বাক্য এবং সেটা হবে সংশ্লেষক যুক্তি বাক্য। সেটা আশ্রা বাক্যের তুলনায় সিদ্ধান্ত অবশ্যই বেশি ব্যাপক হবে। আর কি করা হবে? বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত স্থাপন করা হবে। আরেকটি বিষয় আমরা বলছি যে আরোহ অনুমান যে সিদ্ধান্তটি স্থাপন করে সেটা হলো বস্তুগত সত্য। কেমন সত্য? বস্তুগত সত্য। বস্তুগত সত্য কি? যে সত্য বাস্তবের সাথে মিলে যায়, যে সত্য আমাদের বাস্তব জগতের সাথে মিলে যায়। যেমন সকল মানুষ মরণশীল, কেউ কখনো অস্বীকার করতে পারবে না যে মানুষ মরণশীল নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা জানি সকল মানুষ মরণশীল। এভরি ম্যান ইজ বা অল ম্যান ইজ মর্টাল, আমরা সকল মানুষ মরণশীল, এই কথাগুলো বলছি। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আরোহ অনুমানের 4টি বৈশিষ্ট্য আমরা প্রথমত দেখতে পাচ্ছি। আরোহ অনুমান একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে, তোমরা দেখতে পাচ্ছ এটি হলো সার্বিক এবং সংশ্লেষক যুক্তি বাক্য, আর এই বাক্যগুলো হলো বিশেষ যুক্তি বাক্য। তাহলে বিশেষ বিশেষ বাক্য থেকে আমি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করলাম। আর কি? আর ওই সিদ্ধান্তটি অবশ্যই আশ্রা বাক্যের তুলনায় বেশি ব্যাপক হবে। তোমরা জানো আশ্রা বাক্য কি? যেসব বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলা হয় আশ্রা বাক্য। এই আশ্রা বাক্য হলো, এইগুলো হচ্ছে 3টি বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আশ্রা বাক্য রহিম মরণশীল, করিম মরণশীল, জসিম মরণশীল, এখানে 3টি আশ্রা বাক্য রয়েছে। 3টি আশ্রা বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমান করা হয়েছে। তাহলে এই সিদ্ধান্তটি কি দেখতে পাচ্ছি? আশ্রা বাক্যের তুলনায় বেশি ব্যাপক। এবং আমরা বাস্তব ঘটনা, আমরা রহিম নামের কোনো ব্যক্তিকে মরতে দেখেছি, করিম নামের কোনো ব্যক্তিকে মরতে দেখেছি, জসিম নামের কোনো ব্যক্তিকে মরতে দেখেছি। এই মৃত্যু দেখে আমরা বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করেছি। সুতরাং এখানে আরোহ অনুমানে কি করা হয়? অবশ্যই বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। আরেকটি যেটা বলছিলাম সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো আরোহ অনুমান কি করে? যে বাক্যটি স্থাপন করে সেটা হচ্ছে অবশ্যই বস্তুগত সত্য। বস্তুগত সত্য, আরোহ অনুমানের সত্য আমরা 2 রকমের সাধারণত দেখতে পাই, একটা আকারগত আর একটা হলো বস্তুগত। আকারগত কি? যেটা নিয়মের উপর নির্ভরশীল, নিয়ম মানে
অবরোহ অনুমান যেটা যেভাবে চলে। আর আরোহ অনুমান কি করে, বস্তুগত সত্য আমরা বাস্তব অভিজ্ঞতার সাহায্যে অনেকগুলো উদাহরণ দেখার পরে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। সুতরাং আরোহ অনুমানের সিদ্ধান্ত অবশ্যই বস্তুগত সত্যতার কথা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরোহ অনুমানকে, যুক্তিবিদ মিল আরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, বা প্রথমত দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো অপ্রকৃত আরোহ। তো প্রকৃত আরোহ কি? প্রপার ইন্ডাকশন, ইমপ্রপার ইন্ডাকশন। যুক্তিবিদ মিল আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, একটি হলো প্রকৃত আরোহ আর একটা অপ্রকৃত আরোহ। এখন প্রশ্ন করতে পারো, স্যার প্রকৃত আরোহ কি? প্রকৃত আরোহ হলো সেই আরোহ যে আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বা বর্তমান থাকে। যদি আরোহমূলক লম্ফ, এখন প্রশ্ন করতে পারো স্যার আরোহমূলক লম্ফ কি? তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, জসিম হয় মরণশীল। আমরা তিনজন মানুষের মৃত্যুর কথা দেখেছি, দেখে সকল মানুষ মরণশীল এখানে আমরা গমন করেছি। তাহলে কি দেখতে পাচ্ছি? এই তিনজন দেখার পর দুনিয়ার সকল মানুষের মৃত্যুর কথা আমরা বলেছি। তাহলে কি করা হচ্ছে? এখানে একটা লাভ দেয়া হচ্ছে। এই লাভ যদি থাকে বা লম্ফ যদি থাকে, আমরা ইংরেজিতে বলতে পারি ইন্ডাকটিভ লিপ। এই ইন্ডাকটিভ লিপ যদি থাকে তখন তাকে আমরা প্রকৃত আরোহ বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ মিল আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো প্রকৃত আরোহ, একটা হলো অপ্রকৃত আরোহ। তাহলে আমরা বলতে পারি যে আরোহে এই আরোহমূলক লম্ফ, তোমরা তাকায় দেখো রহিম, করিম, জসিম, তারপরে বলা হচ্ছে সকল মানুষ মরণশীল। এখানে তিনজন ব্যক্তি দেখে সকল মানুষের মৃত্যু সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। সুতরাং এখানেই হচ্ছে লম্ফ। লম্ফ মানে লাভ, দেখা থেকে অদেখায়, জানা থেকে অজানায় গমন করা হয়। তাহলে কি করা হয়? লম্ফতে আমরা একটি বিষয় জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় যাই, জানা থেকে অজানায় গমন করি, সেটাই হলো লম্ফ। লম্ফতে একটি কি ঝুঁকি আছে, তবে দেখে শুনে যদি আমি অনুমান করি তাহলে সিদ্ধান্তটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি না দেখে সিদ্ধান্ত স্থাপন করি তাহলে আমাদের সমস্যা দেখা দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম প্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহ সেই আরোহ যে আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বা বর্তমান থাকে, তাকে আমরা প্রকৃত আরোহ বলি। আর যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না, তাকে আমরা কি বলবো? অপ্রকৃত আরোহ। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো প্রকৃত আরোহ কি? যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ। আর যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। তাহলে প্রকৃত আরোহ আমরা বুঝলাম যে যেখানে লম্ফ থাকবে, আরোহমূলক লম্ফ থাকবে, তখন তাকে বলা হবে প্রকৃত আরোহ। যে আরোহে লম্ফ থাকবে না তাকে বলা হবে অপ্রকৃত আরোহ। এখন আমরা এই প্রকৃত এবং অপ্রকৃত আরোহের যে আরো প্রকারভেদ আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন বুঝলাম যুক্তিবিদ মিল আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো প্রকৃত আরোহ, একটা হলো অপ্রকৃত আরোহ। আমরা বুঝলাম প্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহ যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ মিল এই প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে, যেটাকে প্রপার ইন্ডাকশন বলা হচ্ছে বা ইন্ডাকটিভ, প্রপার ইন্ডাকশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিল তিনি তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো বৈজ্ঞানিক আরোহ, আর একটা অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হলো সাদৃশ্য অনুমান। আমি আবার বলছি যে যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হলো বৈজ্ঞানিক আরোহ, আর একটি অবৈজ্ঞানিক আরোহ, আর একটি হলো সাদৃশ্য অনুমান। যুক্তিবিদ মিল অপ্রকৃত আরোহকেও আবার তিন ভাগে ভাগ করেছেন। একটার নাম পূর্ণাঙ্গ আরোহ, আর একটি হলো যুক্তি সাম্যমূলক আরোহ, এবং আরেকটি হলো ঘটনা সংযোজন। আমি আবার বলছি যুক্তিবিদ মিল অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হলো পূর্ণাঙ্গ আরোহ, আর একটা হলো যুক্তি সাম্যমূলক আরোহ, আর একটি হলো ঘটনা সংযোজন। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যুক্তিবিদ মিল আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলেন, একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হলো বৈজ্ঞানিক আরোহ, আর একটা অবৈজ্ঞানিক আরোহ, আর একটার নাম হলো সাদৃশ্য অনুমান বা সাদৃশ্যমূলক অনুমান।
আর অপ্রকৃত আরোহকে তিনি আবার 3 ভাগে ভাগ করেছেন, একটি পূর্ণাঙ্গ আরোহ, একটি যুক্তি সাম্যমূলক আরোহ, আর একটি হলো ঘটনা সংযোজন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করলেন, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্য অনুমান। আর অপ্রকৃত আরোহকেও তিনি 3 ভাগে ভাগ করলেন, একটি পূর্ণাঙ্গ আরোহ, একটি যুক্তি সাম্যমূলক আরোহ, আর একটি হলো ঘটনা সংযোজন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব? আরোহের প্রকারভেদ যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়, তাই আজকে আমরা এই 6টি প্রকার আরোহ, 6টি আরোহ, প্রকৃত আরোহ 3টি, অপ্রকৃত আরোহ 3টি, এই 3টি প্রকার আরোহ নিয়ে আমরা এখন আজকের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। মূল আলোচ্য বিষয় আমরা এখন অনুপ্রবেশ করলাম। প্রথমে আসি বৈজ্ঞানিক আরোহ বা সায়েন্টিফিক ইন্ডাকশন বলা হয়। তো বৈজ্ঞানিক আরোহ কি? আমরা এই বৈজ্ঞানিক আরোহ কথা শুনলেই আমরা কিছু বিষয় আমাদের চোখে ভেসে ওঠে বা মনে ভেসে ওঠে। সেগুলো কি? সেখানে অবশ্যই প্রকৃতির নিয়ম থাকবে। বৈজ্ঞানিক আরোহ বলার সাথে সাথে কি থাকবে শিক্ষার্থীরা? প্রকৃতির নিয়ম থাকবে, সেখানে কার্যকরণ নিয়ম থাকবে। এই দুটো বিষয় থাকতে হবে। তারপরে আমরা কি করব? ঘটনাগুলো পর্যবেক্ষণ করব এবং একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করব। তখনই সেটার নাম হয়ে যাবে বৈজ্ঞানিক আরোহ। তা আমরা লজিকের ভাষায় এভাবে বলতে পারি যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকরণ নিয়ম মেনে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত অভিজ্ঞতার সাহায্যে পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে, তখন তার নাম হয়ে যায় বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ বলার সাথে সাথে আমাদের দুটো বিষয় কমপক্ষে খেয়াল করতে হবে। একটা হলো প্রকৃতির নিয়ম, আর একটা কার্যকরণ নিয়ম আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে তার সিদ্ধান্ত অবশ্যই সংশ্লেষক হবে। তাহলে আমি আবার বলছি, বৈজ্ঞানিক আরোহ কি? যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ নিয়ম, প্রকৃতির নিয়ম। এখন প্রশ্ন করতে পারো, স্যার প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি কি? প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি হচ্ছে একটি মৌলিক নিয়ম, একটি পরম নিয়ম। এটা গোটা দুনিয়া, গোটা বিশ্ব চলছে এই নিয়মে। যেমন আম গাছে আম ধরছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, লিচু গাছে লিচু ধরছে। কখনো কি দেখেছো তোমরা কাঁঠাল গাছে কলা ধরেছে, লিচু গাছে নারকেল ধরেছে? কখনো ধরে নাই। আমরা প্রকৃতির নিয়মে বিশ্বাস করি। এই প্রকৃতির নিয়ম আমরা বিশ্বাস করব। আরোহ অনুমানে কেন? প্রতিটি অনুমানে প্রতিটি মানুষ, প্রতিটি সাবজেক্ট কি করা হয়? প্রকৃতির নিয়মে বিশ্বাস করে। যদি বিশ্বাস না থাকে তাহলে আমার সিদ্ধান্ত স্থাপন করতে পারবো না। এমনকি মানুষ বাঁচতেও পারবে না প্রকৃতির নিয়ম যদি বিশ্বাস না করি। তাহলে প্রকৃতির নিয়ম হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আমি যেটা বলছিলাম, আম গাছে আম ধরছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, লিচু গাছে লিচু ধরছে, এভাবে এটা প্রকৃতির নিয়ম। এখন গ্রীষ্মকাল বা বর্ষাকাল, এরপরে চলে আসবে শীতকাল, তারপরে আবার গ্রীষ্মকাল। প্রকৃতির নিয়মে এগুলো আসছে। সুতরাং প্রকৃতির নিয়ম বুঝলে। আর কার্যকরণ নিয়ম কি? কার্যকরণ নিয়ম হচ্ছে প্রত্যেকটি কাজের পিছনে একটা করে কারণ থাকে। দুনিয়াতে যত কাজ আছে সকল কাজের পিছনে একটা করে কারণ থাকে। কারণ আছে, কাজ আছে, কারণ নাই, কাজ নাই। প্রত্যেকটি কাজ, যত কাজ আছে, এই কাজ এর পিছনে কারণ থাকবে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এটার পিছনেও কারণ আছে। কারণ হচ্ছে করোনাকালীন সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই জন্য অনলাইন ক্লাস হচ্ছে। এটা একটা কার্যকরণ নিয়ম। প্রত্যেকটি কাজের পিছনে একটা করে কারণ আছে। এবং কি করা হয় বৈজ্ঞানিক আরোহ? আরেকটি বিষয় হচ্ছে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করব বা অভিজ্ঞতার সাহায্যে আমরা দেখব। দেখার পরে আমরা একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করব। তখনই তার নাম হবে বৈজ্ঞানিক আরোহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ নিয়ম মানা হয় এবং আমাদের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে কিছু দৃষ্টান্ত, অভিজ্ঞতার সাহায্যে কি করা, কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় বা দেখা হয়। তারপরে আমরা একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করি, তখন তার নাম হয়ে যায় বৈজ্ঞানিক আরোহ। তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সালমা হয় মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এখানে আমরা যে উদাহরণটি দিয়েছি এটা একটি আরোহের উদাহরণ, এটা বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। কারণ কি? এটা হচ্ছে এখানে বিশেষ বিশেষ মানুষের মানে মৃত্যুর অভিজ্ঞতা থেকে আমরা সকল মানুষের মৃত্যুর অভিজ্ঞতা কি সিদ্ধান্ত গমন করেছি। সুতরাং এটা একটি বৈজ্ঞানিক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আরোহ বলার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে সেখানে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম মানা হয় এবং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত অভিজ্ঞতার সাহায্যে দেখা হয় এবং একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বৈজ্ঞানিক আরোহের আরও কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব বা দেখব। বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং উদাহরণ বিশ্লেষণ করলে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো একটু বলার চেষ্টা করছি। বৈজ্ঞানিক আরোহে একটি যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ কি করে? একটি যুক্তিবাক্য স্থাপন করে।
যুক্তি বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ড বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এটি একটি যুক্তি বাক্য, এটি একটি যুক্তি বাক্য। তোমরা বৈজ্ঞানিক আরোহ কি করা হয়? বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করা হয়। এটি একটি যুক্তি বাক্য। আমি আগেই বলেছি এটি একটি যুক্তি বাক্য, কারণ একটি যুক্তি বাক্য হতে হলে আমাদের একটা উদ্দেশ্য, একটা বিধেয় এবং একটি সংযোজক লাগে। তা আমি 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলছি? 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ কি করে? একটি যুক্তি বাক্য স্থাপন করে। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ, এই বোর্ডে উদাহরণ, সকল মানুষ মরণশীল, এটি একটি যুক্তি বাক্য। তাহলে বৈজ্ঞানিক আরোহের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটি একটি যুক্তি বাক্য স্থাপন করে। তার মানে যে সিদ্ধান্তটি স্থাপন করবে সেটা হলো একটা যুক্তি বাক্য হবে অবশ্যই। এবং 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা অবশ্যই সার্বিক যুক্তি বাক্য হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার সার্বিক বাক্য কি? সার্বিক বাক্য হচ্ছে আমরা যেটাকে গণনা করা যাবে না, মানে পরিমাপ করা যাবে না। যেমন সকল মানুষ মরণশীল, সকল গরু চতুষ্পদ, আমরা এগুলো কিন্তু দুনিয়ার সকল গরু দেখি না, না দেখেই বলি যে সকল গরু চতুষ্পদ, সকল মানুষ দ্বিপদ, এটা হলো সার্বিক যুক্তি বাক্য। তাহলে আরোহ অনুমানের 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বলছিলাম, এটি একটি সার্বিক। এই বাক্যটি অবশ্যই সার্বিক, কারণ সকল শ্রেণী সম্পর্কে, একটা শ্রেণীর সকল ব্যক্তি সম্পর্কে স্বীকার করা। যেমন সকল মানুষ মরণশীল, আমরা যদি বলি সকল গরু হয় চতুষ্পদ, তখন একটা শ্রেণী সম্পর্কে পুরাপুরি স্বীকার করলে তখন সেটা হয় সার্বিক যুক্তি বাক্য। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্তটি হবে সেটা হবে সার্বিক যুক্তি বাক্য। বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করে এবং বৈজ্ঞানিক আরোহ যে বাক্যটি স্থাপন করে সেটা অবশ্যই কি? সংশ্লেষক যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি বলেছি যে সংশ্লেষক কি, না বলি নাই। আমি সংশ্লেষক মানে একটু তথ্য দিই তোমারে। তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য 2 প্রকার, একটা সংশ্লেষক আর একটা হলো বিশ্লেষক। সংশ্লেষক যুক্তি বাক্য তোমরা দেখো যে সিদ্ধান্তটি আছে এটা হলো সংশ্লেষক যুক্তি বাক্য। এবার আমি যে বাক্যটি লিখবো সেটা হলো বিশ্লেষক যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি লিখছি সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। এই যে বাক্যটি বললাম, মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি একটি হলো বিশ্লেষক যুক্তি বাক্য। আমরা বলেছি যে যুক্তি বাক্য 2 ধরনের, একটা সংশ্লেষক আর একটা তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য 2 ধরনের, একটা হলো সংশ্লেষক আর একটা হলো বিশ্লেষক। আমরা যে বাক্যটি এখানে দেখতে পাচ্ছি এটা হলো সংশ্লেষক, আর নিচের যে বাক্যটি লিখলাম এটা হলো বিশ্লেষক। এখন প্রশ্ন করতে পারো, স্যার সংশ্লেষক আর বিশ্লেষক কি? উদাহরণ তো দিলেন। সংশ্লেষক যুক্তি বাক্য হলো যে যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে বিধেয়টি নতুন তথ্য দেয়। আমি ভালো করে পরিষ্কার করে বলছি, উদ্দেশ্যের মধ্যে যে গুণটি আছে সেই গুণটি ছাড়া অতিরিক্ত একটি গুণ যদি বিধেয়ে বলা হয় তখনই তার নাম হবে কি? সংশ্লেষক যুক্তি বাক্য। কিন্তু যে যুক্তি বাক্যের উদ্দেশ্যের মধ্যে যে গুণটি আছে বিধেয়ে যদি ওই গুণটি আবার প্রকাশ করি তখন তার নাম হবে কি? তখন তার নাম হবে বিশ্লেষক যুক্তি বাক্য। বিশ্লেষক যুক্তি বাক্যে আমরা দেখতে পাই কোনো নতুন তথ্য প্রদান করা হয় না। এখানে মানুষের মধ্যে 2টো গুণ আছে, কমন গুণ, একটা হলো বুদ্ধিবৃত্তি, একটা হলো জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তি, এবং তাকে দেখো তোমরা খেয়াল করো, এই বুদ্ধিবৃত্তি আর এই জীব, এই 2টো গুণ এখানে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হয় নাই। সুতরাং এটা কি? এটা হলো একটি বিশ্লেষক যুক্তি বাক্য। আর আমরা যে সিদ্ধান্ত টেনেছি এটা হলো সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে সংশ্লেষক যুক্তি বাক্য কি বুঝতে পারলে? যে যুক্তি বাক্যের বিধেয়টা উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করে, এক কথা উদ্দেশ্যের মধ্যে যেটা আছে সেটা ছাড়া অতিরিক্ত একটি গুণ যদি বিধেয়তে প্রকাশ করা হয়, উল্লেখ করা হয়, তখন তার নাম হবে কি? সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে আমরা দেখতে পেলাম যে বৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। আর একটা বিষয় হচ্ছে বৈজ্ঞানিক আরোহ কখনো না দেখে কোনো সিদ্ধান্ত স্থাপন করা হয় না। আমরা এখানে দেখতে পেয়েছি সকল উদাহরণগুলো আমরা বাস্তব অভিজ্ঞতার সাহায্যে দেখেছি, দেখার পর একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করেছি। এই জন্য কি করা হয়? বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক আরোহের আরো কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা বলবো। আরোহ অনুমান, এখানে বৈজ্ঞানিক আরোহ কি করা হচ্ছে? আকারগত এবং বস্তুগত 2 প্রকার সত্য। আমরা জানি অবরোহ অনুমান শুধু আকারগত সত্যের কথা বলে, বস্তুগত সত্যের কথা বলে না, কিন্তু আরোহ অনুমান আকারগত সত্য এবং বস্তুগত 2 প্রকার সত্যের কথা বলা হয়। এই জন্য আমরা বলবো কি? আরোহ অনুমান বস্তুগত এবং আকারগত সত্য প্রতিষ্ঠায় সক্ষম, মানে
বৈজ্ঞানিক আরোহ আকারগত এবং বস্তুগত দুই রকমের সত্যই প্রতিষ্ঠা করে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের মধ্যে দিয়ে, আমি যেমন এই মুহূর্তে একটি রুমে আছি, আরেক জায়গায় গিয়ে আমি পরিবেশ পরিস্থিতি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পরীক্ষা করা, অথবা বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে পরীক্ষা করা হয়, বিভিন্ন রোগ শোক দিয়েও পরীক্ষা হয়। তো এই পরিস্থিতি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা বৈজ্ঞানিক আরোহ কি করব, পরীক্ষা করব। আমার দেশে আম গাছে আম ধরে, ইন্ডিয়াতে কি আম গাছে আম ধরে না? অবশ্যই ধরে। আমরা এই পরিবেশ পরিস্থিতি বা স্থান এগুলো পরিবর্তন করে আমরা পর্যবেক্ষণ করব সেটা ঠিক আছে কিনা। আমার দেশের মানুষ মরণশীল, আমেরিকার মানুষ কি মরে না? অবশ্যই মরে। সুতরাং এই যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের মধ্যে দিয়ে আমি পরীক্ষা করব, এটা হলো বৈজ্ঞানিক আরোহের অন্যতম বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক আরোহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ থাকবে। লম্ফ কি? লম্ফ হচ্ছে লাভ, জানা থেকে অজানাই, দেখা থেকে অদেখাই আমরা গমন করব। এই লাভ থাকলেই হলো প্রকৃত আরোহ, লাভ না থাকলে অপ্রকৃত আরোহ। বৈজ্ঞানিক আরোহ যেহেতু একটি প্রকৃত আরোহ, সুতরাং বৈজ্ঞানিক আরোহে লম্ফ থাকবে। বৈজ্ঞানিক আরোহ কি থাকবে? লম্ফ থাকবে বা লাভ থাকবে। বৈজ্ঞানিক আরোহ আরেকটি বৈশিষ্ট্য হলো কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ কি করে? কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে। কার্যকরণ নিয়ম কি? আমরা বলেছি প্রত্যেকটি কাজের পিছনে একটা করে কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। এই কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত স্থাপন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা বিষয় বলছিলাম যে বৈজ্ঞানিক আরোহ আমাদের যে সিদ্ধান্তটি স্থাপন করা হয় সেটা অবশ্যই বস্তুগত সত্যতা প্রদান করে। তার মানে সিদ্ধান্তের সিদ্ধান্ত যে নিশ্চিত হবে এর দাবি করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে বৈজ্ঞানিক আরোহ বাস্তব অভিজ্ঞতার সাহায্যে কতগুলো ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করে, এবং সেখানে অবশ্যই সিদ্ধান্তটি কি হবে? সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হবে। সিদ্ধান্তটি অবশ্যই মানে বৈজ্ঞানিক আরোহ বলার সাথে সাথেই সেখানে আরোহমূলক লম্ফ থাকতে হবে। সেখানে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এই দুটো নিয়ম পালন করে সিদ্ধান্ত স্থাপন করতে হবে। আর যে সিদ্ধান্তটি আমি স্থাপন করব সেটা অবশ্যই বস্তুগত সত্য হবে এবং সিদ্ধান্তের বস্তুগত সত্যতার নিশ্চয়তা দাবি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি অবৈজ্ঞানিক আরোহের আলোচনা। এতক্ষণ আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক আরোহ কি, বৈজ্ঞানিক আরোহের কি বৈশিষ্ট্য, এই বিষয়গুলো। এবার আমরা অবৈজ্ঞানিক আরোহর কথা বলছি। আনসাইন্টিফিক ইন্ডাকশন। সাইন্টিফিক ইন্ডাকশন হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, আনসাইন্টিফিক ইন্ডাকশন হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। যুক্তিবিদ মিল আমরা জানি যে এই প্রধানত আরোহকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো অপ্রকৃত আরোহ। আর এই প্রকৃত আরোহকে তিনি আবার তিন ভাগে ভাগ করেছেন, একটা বৈজ্ঞানিক, একটা অবৈজ্ঞানিক, একটা সাদৃশ্য অনুমান। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আরোহের প্রকারভেদ দেখে অবৈজ্ঞানিক আরোহ কি, এটা একটা অবশ্যই প্রকৃত আরোহ। অবৈজ্ঞানিক আরোহ কি, প্রকৃত আরোহ। এই অবৈজ্ঞানিক আরোহকে প্রশ্ন করতে পারো, এখন আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করছি অথবা বলার চেষ্টা করছি। অবৈজ্ঞানিক আরোহ কি? তোমরা জানো যে বৈজ্ঞানিক আরোহে কি করা হয়? প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এই দুটো নিয়ম মানা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে একটা বিষয় খেয়াল করো শিক্ষার্থীরা, অবৈজ্ঞানিক আরোহে এখানে কার্যকরণ সম্পর্ক থাকে না। শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির উপর ভিত্তি করে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, তখনই তার নাম হয়ে যায় অবৈজ্ঞানিক আরোহ। তাহলে আমরা বলতে পারি যে আরোহে আমরা কি করি? কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে আমরা যখন একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হয় কি? অবৈজ্ঞানিক আরোহ। আমি আবার বলছি, যে আরোহে বা যে আরোহ অনুমানে কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়, তখনই তার নাম হয় কি? অবৈজ্ঞানিক আরোহ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমি এ যাবৎ যত কাক দেখেছি সবই কালো, সুতরাং আমার অভিজ্ঞতায় কোনো কালো রঙের কাক ছাড়া কোনো সাদা রঙের কাক দেখি নাই, তাই আমি বলতে পারি সকল কাক হয় কালো। এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যে এটা অবৈজ্ঞানিক আরোহ হলো কি করে? কারণ আমরা শুধু কাক কালো রঙের দেখেছি, কাক যে সাদা রং বা অন্য কোনো রং হবে না, এই কাকের সাথে ওই রঙের কি কার্যকরণ কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই নাই। কারণ কি, আমরা যদি অস্ট্রেলিয়ায় যাই, অস্ট্রেলিয়াতে গেলে আমরা সাদা রঙের কাক দেখতে পাই। কি দেখতে পাই? সাদা রঙের। সুতরাং আমার দেশে বা বাংলাদেশে বা আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আমরা কি দেখতে পাই? কালো রং। সুতরাং এটা একটি কি?
বাস্তব অভিজ্ঞতার সাহায্যে দেখেছি, কারণ কাক যে কালোই হবে এর সাথে কার্যকরণ সম্পর্ক আমরা আবিষ্কার বা নির্ণয় করার চেষ্টা করি নাই। সুতরাং এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আমি আবার বলছি, যে আরোহে কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে, এক কথা কার্যকরণ সম্পর্ক ছাড়াই শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করি, তখন তার নাম হয় অবৈজ্ঞানিক আরোহ। আমরা উদাহরণ হিসেবে বললাম যে এ পর্যন্ত আমি যত কাক দেখেছি সবই কালো, আমার অভিজ্ঞতায় অন্য কোনো রঙের কাক দেখি নাই, তা আমি তাই সিদ্ধান্ত করতে পারি সকল কাক হয় কালো। এই যে সকল কাক হয় কালো, এটা হলো অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ বা দৃষ্টান্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝতে পারলাম অবৈজ্ঞানিক আরোহ কি? অবৈজ্ঞানিক আরোহ বলার সঙ্গে সঙ্গে তোমরা খেয়াল করবে এখানে কার্যকরণ সম্পর্ক থাকে না, শুধু প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়, তখনই তার নাম হয় অবৈজ্ঞানিক আরোহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। কি দেখতে পাই? অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। আমরা বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য দেখতে পেলাম, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। সেগুলো কি? এক নম্বর বিষয় হচ্ছে, বৈজ্ঞানিক আরোহ যেমন প্রকৃতির নিয়মের উপর নির্ভর করে, আমার অবৈজ্ঞানিক আরোহ তেমন প্রকৃতির নিয়মের উপর নির্ভর করে। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর নির্ভর করা হয়, কার্যকরণ নিয়মের উপর নির্ভর করা হয় না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, আর এখানে কার্যকরণ নিয়ম সম্পর্ক স্থাপন করা হয় না। তাহলে আমরা অবৈজ্ঞানিক আরোহের প্রথম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই কি করা হয়? শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, এখানে কার্যকরণ নিয়মের উপর সম্পর্ক স্থাপন করা হয় না। এরপরে আমরা দেখতে পাই, আমরা যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত স্থাপন করি, এটা হলো আমাদের দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আমরা যেটা বললাম যে গরু চতুষ্পদ, আসলে সকল গরু কি চতুষ্পদ? আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি গরুর 3 পাও আছে, 4 পাও আছে, আবার 5 পাও আছে। কোন জাদুঘরে গেলে, সেই চিড়িয়াখানায় গেলে আমরা কি দেখতে পাই? এই অদ্ভুত আকৃতির প্রাণী, তার মানে গরু 4 পাওয়ালা, এটা আমরা দেখতে পাই। কিন্তু আমি ঢাকা চিড়িয়াখানা 1996 সালে 5 পাওয়ালা গরু দেখেছি, আবার বিভিন্ন জায়গায় 3 পাওয়ালাও গরু দেখেছি, আবার চতুষ্পদী 4 পাওয়ালা গরু বাস্তবে দেখা যায়। তো এই যে দৈনন্দিন জীবনে আমরা কি করি? অভিজ্ঞতার সাহায্যে এই দৃষ্টান্তগুলো সংগ্রহ করি, এখানে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন করা হয় না। এবং এর সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? এটি সার্বিক যুক্তি বাক্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হবে সার্বিক, আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হবে সার্বিক। এরপরে আমরা কি দেখতে পাই? এখানে আমরা অবশ্যই বিরোধীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি। আমরা ব্যতিক্রম বা বিরোধীন এইগুলো আমরা দেখব না। ব্যতিক্রম যেমন কাক সাদা থাকতে পারে, এটা আমি দেখব না। আমি কাক কালো রঙের দেখেছি, এ দেখেই আমি সিদ্ধান্ত স্থাপন করব। এই জন্য বিরোধীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত স্থাপন করব, এবং অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমরা এ পর্যন্ত যত মানুষ দেখছি সকল মানুষ মরণশীল, সুতরাং আমি ব্যতিক্রমহীন কোনো সিদ্ধান্ত ছাড়াই আমি বলবো সকল মানুষ মরণশীল। এটা অবাধ এবং ব্যতিক্রমহীন সিদ্ধান্তের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে কাক হয় কালো এটা বললাম, সকল কাক হয় কালো, এটা অবাধ এবং ব্যতিক্রমহীন কি অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করব। আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। এই আরোহমূলক লম্ফ এখানে অবশ্যই বর্তমান আছে। লম্ফ মানে কি? লাভ দেওয়া, জানা থেকে অজানাই, দেখা থেকে অদেখায়, এটি বৈশিষ্ট্য থাকবে। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই অবৈজ্ঞানিক আরোহকে আমরা অপূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, কারণ সকল দৃষ্টান্ত দেখা হয় না, মাত্র কিছু দৃষ্টান্ত দিকে প্রকৃতির নিয়মের সাহায্যে আমরা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। সুতরাং এটা হলো অপূর্ণ গণনামূলক আরোহ, এটা পুরাপুরি গণনা করা হয় না। আমরা যখন অপ্রকৃত আরোহ আলোচনা করব, যখন পূর্ণাঙ্গ আরোহের কথা বলবো, তখন আমরা দেখব যেখানে সকল দৃষ্টান্ত গণনা করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অবৈজ্ঞানিক আরোহ বলার সাথে সাথে আমরা বলবো যে এখানে শুধু প্রকৃতির নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন করা হয় না। আর আমরা ব্যতিক্রমহীন অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে বিষয়টা দেখি সেই সম্পর্কে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এখানে অবশ্য আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি সাদৃশ্যমূলক অনুমান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর, কাপড়, জামা কাপড়, কলম,
বই খাতা বিভিন্ন সাদৃশ্য দেখি, দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো মোবাইল, দুটো সেলফোন অথবা দুটো ক্যামেরা, দুটো ল্যাপটপ, দুটো কম্পিউটার, এভাবে আমরা কি করি সাদৃশ্য দেখি। তো এই সাদৃশ্য দেখে আমরা এক প্রকার অনুমান করি যে এটা এই কোম্পানির বা এটা একই, দুটোর মধ্যে একই রকম ফিগার আছে, সুতরাং এটা এই, এটা এই। সুতরাং এভাবে কি করা হচ্ছে, আমরা দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কি সাদৃশ্য দেখে আমরা সিদ্ধান্ত অনুমান করি। তাই সাদৃশ্য অনুমানে কি করা হয়, কতগুলো সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। এই সাদৃশ্য অনুমানের ইংরেজি হচ্ছে অ্যানালজি। সাদৃশ্য অনুমান বা সাদৃশ্যমূলক অনুমান অ্যানালজি বলা হয়। অ্যানালজিটি, এই শব্দটি অ্যারিস্টটল সর্বপ্রথম ব্যবহার করেন গণিত বিদ্যায়। অনুপাত, তোমরা দেখতে পাচ্ছ আমি একটু একটা শব্দ লিখছি, অনুপাত 1 অনুপাত 2। তোমরা জানো এই অ্যারিস্টটল এইভাবে অনুপাত অথবা 2 অনুপাত 3, এইটা একটা অনুপাত। এই অনুপাতটা কি তোমরা কি জানো? অনুপাত মানে ভগ্নাংশ। এই অনুপাতের হিসেবে গণিতে অ্যারিস্টটল সর্বপ্রথম এই অ্যানালজি শব্দটি ব্যবহার করেন। আর হোয়েটলি, যুক্তিবিদ হোয়েটলি সম্পর্কের সাদৃশ্য বোঝানোর জন্য এই অ্যানালজি শব্দটি ব্যবহার করেন। কিন্তু আধুনিক যুগে আমরা কি করতে পারি, আধুনিক যুগে আমরা বলি যে অনুমান বলতে সাদৃশ্য অনুমান, দুটো বস্তুর মধ্যে, দুটো বিষয়ের মধ্যে, দুটো ঘটনার মধ্যে আমরা যখন কি করি সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত স্থাপন করি। আমরা আধুনিক কালে কি করছি, দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে আমরা সিদ্ধান্ত অনুমান করি যে তাদের একটিতে বিশেষ গুণ থাকলে আর একটিতেও বিশেষ গুণ বর্তমান থাকবে। সেটাই হলো সাদৃশ্যমূলক অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে এই অ্যানালজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? যুক্তিবিদ অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল গণিত বিদ্যায় সমানুপাত বোঝাতে গিয়ে, অনুপাত বা সমানুপাত বোঝাতে গিয়ে এই অ্যানালজি শব্দটি ব্যবহার করেন। কিন্তু হোয়েটলি কি করেছিলেন? সম্পর্কের সাদৃশ্য বোঝানোর জন্য, যেমন পিতা পুত্র সম্পর্ক এক সাদৃশ্য থাকে, উঁচু নিচু, ধনী গরিব সম্পর্ক, এরকম স্বামী স্ত্রী, এই সম্পর্কের সাদৃশ্য বোঝানোর জন্য অ্যানালজিটি শব্দটি ব্যবহার করেন। কিন্তু আধুনিক কালে যুক্তিবিদ্যায় দুটো বস্তু, দুটো ঘটনার মধ্যে আমরা সাদৃশ্য অনুমান বলতে বা সাদৃশ্য বলতে দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য বা মিল, এই মিল বা সাদৃশ্য দেখে আমরা অনুমান করি যে একটিতে যদি বিশেষ গুণ বর্তমান থাকে, সুতরাং আর একটিতেও ওই বিশেষ গুণ বর্তমান থাকবে। তাহলে আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি যে সাদৃশ্য অনুমানের দুটো বস্তু বা দুটো ঘটনা বা দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে আমরা যদি মনে করি যে একটিতে একটি বিশেষ গুণ বিদ্যমান বা বর্তমান আছে, সুতরাং অপরটিতে ওই বিশেষ গুণ বিদ্যমান বা বর্তমান থাকবে। এভাবে আমরা যখন কি করব, সিদ্ধান্ত স্থাপন করব, তখন তার নাম হবে সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্য অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারলে সাদৃশ্য অনুমান কি? সাদৃশ্য অনুমান হচ্ছে দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য দেখব, মিল দেখব। মিল দেখার পর একটিতে যদি একটি বিশেষ গুণ থাকে, তাহলে অপরটিতে ওই বিশেষ গুণ বিদ্যমান থাকবে। এইরকম যদি আমি সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হবে সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্য অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, এই সাদৃশ্য অনুমান সম্পর্কে যুক্তিবিদ মিল একটি সংজ্ঞা দিয়েছেন। আমরা সংজ্ঞাটি এবং যুক্তিবিদ বেন একটা সংজ্ঞা দিয়েছেন, একটু বলার চেষ্টা করছি। যুক্তিবিদ মিল বলেছেন দুটো বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়, এক বা মানে একটা মিল থাকতে পারে, একাধিক বিষয় মিল থাকতে পারে বা সাদৃশ্য থাকতে পারে। তার ভিত্তিতে কি দুটো বস্তুর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। একটাতে যদি একটি বিষয় থাকে আর একটিতেও ওই বিষয় থাকবে। আমরা বলতে পারি দুটো আম দেখতে একই রকম, সুতরাং একটা যদি ফজলি আম হয় আর একটি ফজলি আম হবে। অথবা দুটো বৃক্ষের মধ্যে আমরা দেখতে পাই মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবই একরকম, আর একটাতেও একই রকম, সুতরাং বলতে পারি এটা আম গাছ হলে ওটাও আম গাছ, অথবা এটা কাঁঠাল গাছ হলে ওটাও কাঁঠাল গাছ। এভাবে আমরা কি করি, দুটো বস্তুর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। মিল যে কথাটি বলতে চেয়েছেন, যুক্তিবিদ বেন কি বলেছেন, দুটো বস্তুর মধ্যে কয়েকটি বিষয় সাদৃশ্য লক্ষ্য করে আমরা কি করি, অপরটিতে ওই সাদৃশ্য থাকতে পারে, মানে থাকতে পারে। যখন এইরকম আমরা সিদ্ধান্ত স্থাপন করব, তখনই সেটার নাম হবে সাদৃশ্য অনুমান। আমি এখন সকল সংজ্ঞাগুলো পর্যালোচনা করে আমরা একটা সংজ্ঞা দিতে পারি অথবা বলতে পারি যে দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য বা মিল লক্ষ্য করে আমরা ভাবতে পারি যে একটিতে বিশেষ গুণ বিদ্যমান আছে বা বর্তমান আছে, সুতরাং আরেকটিতেও ওই বিশেষ গুণ বর্তমান থাকবে। তার নামই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্য অনুমান। তাকে বলা হয় অ্যানালজি। আমরা উদাহরণ হিসেবে এখানে অনেকগুলো উদাহরণ বলতে পারি।
কি কি আছে? আমরা পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কতগুলো সাদৃশ্য দেখব। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে আমরা বলবো পৃথিবীতে মাটি আছে, মঙ্গল গ্রহে মাটি আছে। পৃথিবীতে নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে, মঙ্গল গ্রহেও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। সুতরাং পৃথিবীতে জীব বসবাস করে, মঙ্গল গ্রহেও জীব বসবাস করবে। এভাবে আমরা সিদ্ধান্ত স্থাপন করি। এটার নাম হলো অ্যানালজি বা সাদৃশ্যমূলক অনুমান। তাহলে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে যে সাদৃশ্যগুলো লক্ষ্য করি, পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব আছে, মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে। কি কারণে বললাম? পৃথিবীর এবং মঙ্গল গ্রহের আবহাওয়া, এখানে মাটি আছে, মঙ্গল গ্রহে মাটি আছে, এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে, ওখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। এসব মিল লক্ষ্য করে আমরা বলতে পারি যে পৃথিবীতে যেহেতু জীব বসবাস করে, মঙ্গল গ্রহেও জীব বসবাস করবে। এটা একটা অ্যানালজি বা সাদৃশ্যমূলক অনুমান। আবার বলতে পারি মানুষ এবং উদ্ভিদের মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য আছে। মানুষের যেমন জন্ম আছে, উদ্ভিদের জন্ম আছে। মানুষ মারা যায়, উদ্ভিদ মারা যায়। মানুষের জন্ম আছে, উদ্ভিদের জন্ম আছে। তারপরে মানুষ বংশ বিস্তার করে, উদ্ভিদও বংশ বিস্তার করে। তাই আমরা কি বলতে পারি না যে মানুষ মরণশীল, সুতরাং উদ্ভিদও মরণশীল? আমরা বলতে পারি। এটার নাম হলো সাদৃশ্যমূলক অনুমান। আবার দুটো বৃক্ষের মধ্যে আমরা বা গাছের মধ্যে আমরা কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে বলতে পারি যে এটা যদি আম গাছ হয় বা এটা কাঁঠাল গাছ হয়, এটা যদি ডাব গাছ হয়, তাহলে আর একটি ডাব গাছ বা নারকেল গাছ, আমরা এগুলো সিদ্ধান্ত স্থাপন করতে পারি। তাহলে দুটো বৃক্ষের মধ্যে অথবা মানুষ এবং উদ্ভিদের মধ্যে অথবা পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে আমরা কি করব? যদি একটিতে বিশেষ গুণ থাকে আর একটিতে ওই বিশেষ গুণ বিদ্যমান বা বর্তমান আছে, এরকম সিদ্ধান্ত স্থাপন করলে তার নাম হবে সাদৃশ্যমূলক অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি ইকুয়েশনের মাধ্যমে দেখতে পাই সাদৃশ্য যোগ অনুমান ইকুয়াল টু সাদৃশ্যমূলক অনুমান। তাহলে কি করা হয়? যে অনুমান প্রক্রিয়ায় সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তার নাম আমি বলবো সাদৃশ্যমূলক অনুমান। তাহলে আমরা কি দেখতে পেলাম? সাদৃশ্যমূলক অনুমানে দেখতে পাই দুটো বস্তু, দুটো ঘটনা, দুটো বিষয়ের মধ্যে কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে একটিতে যদি বিশেষ গুণ বিদ্যমান থাকে বা বর্তমান থাকে, আর একটিতে ওই বিশেষ গুণ বিদ্যমান বা বর্তমান থাকবে। এর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত স্থাপন করি, তখন সেটার নাম হয় সাদৃশ্যমূলক অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, এই সাদৃশ্যমূলক অনুমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাবে। একটা হলো সাধু সাদৃশ্য, একটা হলো সাদৃশ্যমূলক অনুমান। একটা গুড অ্যানালজি, একটা ব্যাড অ্যানালজি। এখন কথা হলো যে গুড অ্যানালজি কি? গুড অ্যানালজি হচ্ছে কতগুলো মৌলিক সাদৃশ্য দেখে আমরা যদি কোনো সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হবে গুড অ্যানালজি বা সাধু সাদৃশ্যমূলক অনুমান। কতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখে যদি আমি সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হবে গুড অ্যানালজি বা সাধু সাদৃশ্যমূলক অনুমান। যেমন মানুষ এবং উদ্ভিদের মধ্যে মানুষের জন্ম আছে, উদ্ভিদের জন্ম আছে। মানুষ মৃত্যুবরণ করে, উদ্ভিদ মৃত্যুবরণ করে। মানুষ খাদ্য গ্রহণ করে, উদ্ভিদ খাদ্য গ্রহণ করে। মানুষের বংশবিস্তার আছে, উদ্ভিদের বংশবিস্তার আছে। সুতরাং আমি সিদ্ধান্ত অনুমান করব কি মানুষের প্রাণ আছে, অতএব উদ্ভিদেরও প্রাণ আছে। এটা হলো গুড অ্যানালজি। এখানে বলা হয় সাধু সাদৃশ্যমূলক অনুমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুমানে কি করা হয়? কতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখে আমি সিদ্ধান্ত স্থাপন করি। একটিতে বিশেষ গুণ থাকলে আর একটিতেও বিশেষ গুণ থাকবে। আমরা দুটো বৃক্ষের কথা বললাম, দুটো বৃক্ষের মধ্যে আমরা কতগুলো দুটো বৃক্ষের মধ্যে মিল দেখতে পাই, অথবা মানুষ এবং বৃক্ষের মধ্যেও মিল দেখতে পাই। এই মিল দেখে আমরা কি করব? সিদ্ধান্ত স্থাপন করব একটিতে বিশেষ গুণ থাকলে অপরটিতেও বিশেষ গুণ বিদ্যমান থাকবে। তখনই তার নাম হবে কি সাধু সাদৃশ্যমূলক অনুমান। তাহলে সাধু সাদৃশ্যমূলক অনুমানে কি করা হয়? কতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম সাধু সাদৃশ্য আর অসাধু সাদৃশ্য। এখন হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান কি? বাহ্যিক সাদৃশ্য দেখে। আমরা সাধু সাদৃশ্যের বেলায় বলবো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখে, আর অসাধু সাদৃশ্যের বেলায় আমরা বলবো গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মানুষের মতো রেডিও হাসে, কাঁদে, কথা বলে, গান গায়। মানুষের বুদ্ধি আছে, অতএব রেডিওরও বুদ্ধি আছে। অথবা মানুষের প্রাণ আছে, অতএব রেডিওরও প্রাণ আছে। আসলে রেডিও যে কথাগুলো বলে সেগুলো কি মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি? মানুষ যদি কাঁদে, রেডিওতেই কাঁদার শব্দ পাওয়া যায়। মানুষ যদি হাসে, রেডিওতে হাসার শব্দ পাওয়া যায়। মানুষ যদি গান গায়, রেডিওতেও সেই গানের শব্দ পাওয়া যায়। সুতরাং এই রেডিওর প্রাণও নাই বা তার জীবন নাই। মানুষের প্রাণ আছে, রেডিওর কোনো প্রাণ নেই। সুতরাং আমরা বলতে পারি সাদৃশ্য অনুমানের দুটা প্রকার আছে, একটা গুড অ্যানালজি, একটা ব্যাড অ্যানালজি। একটা
একটা সাধু সাদৃশ্যমূলক অনুমান, একটা অসাধু সাদৃশ্যমূলক অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম কি সাদৃশ্যমূলক অনুমান কত প্রকার? দুই প্রকার, একটা সাধু সাদৃশ্য, একটা অসাধু সাদৃশ্য। সাধু সাদৃশ্যে কি করা হয়? মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। আর অসাধু সাদৃশ্যমূলক অনুমানে কি করা হয়? গুরুত্বহীন এবং বাহ্যিক বিষয়ের উপর সাদৃশ্য দেখে সিদ্ধান্ত অনুমান করা হয়। আমরা উদাহরণ হিসেবে বলেছি মানুষ এবং উদ্ভিদের মধ্যে মানুষ যে কতগুলো মৌলিক মিল আছে, এই মিল দেখে আমরা বলবো যে মানুষের প্রাণ আছে, অতএব উদ্ভিদেরও প্রাণ আছে। এটা হলো সাধু সাদৃশ্যমূলক অনুমান। আবার রেডিওর সাথে মানুষের কতগুলো মিল বা সাদৃশ্য দেখছি, যে মানুষের মতো রেডিও হাসে, কাঁদে, গান গায়, মানুষের প্রাণ আছে, অতএব রেডিওরও প্রাণ আছে, এই জাতীয় যদি কথা বলি সেটার নাম হবে ব্যাড অ্যানালজি বা অসাধু সাদৃশ্যমূলক অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ প্রকৃত আরোহের কথা বললাম, এখন আমাদের বলবো অপ্রকৃত আরোহ। যুক্তিবিদ মিল অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আমি আবার বলছি, যুক্তিবিদ মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এখন পূর্ণাঙ্গ আরোহ কি, এটা নিয়ে আমরা বলবো যে পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এখানে কি থাকে? আমরা কতগুলো দৃষ্টান্ত দেখব, দেখার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটি সিদ্ধান্ত স্থাপন করব। আমরা এভাবে বলতে পারি পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞা কোন তথাকথিত সার্বিক। এখন প্রশ্ন করতে পারো, স্যার তথাকথিত সার্বিক যুক্তি বাক্য কি? আসলে দেখতে সার্বিকের মতো, আসলে সার্বিক নয়, এটা হলো তথাকথিত সার্বিক যুক্তি বাক্য। কোন তথাকথিত সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত, মানে প্রত্যেকটি দৃষ্টান্ত আমরা কি করব? পর্যবেক্ষণ বা পরীক্ষা করার পর আমরা যদি একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হয় পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ। পারফেক্ট ইন্ডাকশন বলা হয় পূর্ণাঙ্গ আরোহকে। যেমন একটি ঝুড়িতে 20টি আম আছে, অথবা একটি ঝুড়িতে 20টি কমলা আছে। এই 20টি কমলা, 20টি আম আমি টেস্ট বা স্বাদ গ্রহণ করলাম। স্বাদ গ্রহণ করে বলতে পারি যে সকল আমগুলোই হয় মিষ্টি, একটা একটা করে। এখানে তো শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারো, স্যার 20টি আমের মধ্যে 19টা টেস্ট করলাম, একটা করলাম না, তাহলে পূর্ণাঙ্গ আরোহ হবে না। পূর্ণাঙ্গ বলতে সকল যে কয়টি দৃষ্টান্ত থাকবে, 20টি থাকলে 20টি, 10টি থাকলে 10টি, 100টি থাকলে 100টি দৃষ্টান্তই আমাকে পারফেক্টলি, এই জন্য এটার নাম হয়েছে পারফেক্ট ইন্ডাকশন, পুরাপুরি সম্পূর্ণভাবে আমাকে কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষা করে আমি সিদ্ধান্ত স্থাপন করব। অথবা রাজশাহী কলেজের কোনো একটি ক্লাসে 20 জন শিক্ষার্থী রয়েছে এবং এই 20 জন শিক্ষার্থীকে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তারা একটি ক্লাস করছে। সে কি ক্লাস? সেটা যুক্তিবিদ্যা হতে পারে, সেটা মনোবিজ্ঞান হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে। সুতরাং আমরা এইভাবে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার পরে আমরা বলতে পারি এখানে সকল স্টুডেন্ট মানবিক শাখার, অথবা এখানে সকল স্টুডেন্ট যখন বিজ্ঞান ক্লাস করবে বলবো সকল স্টুডেন্ট বা শিক্ষার্থী হলো বিজ্ঞান বিভাগের। এভাবে আমরা সিদ্ধান্ত আসতে পারি। তাই আমরা বলতে পারি পূর্ণাঙ্গ আরোহ কি করা হয়? এখানে কোন তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত, সকল দৃষ্টান্ত, 20টি থাকলে 20টি, 10টি থাকলে 10টি, 100টি থাকলে 100টি, সকল দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষার পর আমরা একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করব। তখন তার নাম হবে কি? পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ। আমরা বলেছি একটি ঝুড়িতে 20টি আম আছে, 20টি আমি টেস্ট বা স্বাদ গ্রহণ করে বললাম সকল আম মিষ্টি। এভাবে আমি কি করব? কখনো 19টি বা 18টি, 2টি আম বাকি রাখলাম, রেখে সিদ্ধান্ত করা যাবে না। সুতরাং আমরা এখানে কি বলতে চাই যে যত সংখ্যক দৃষ্টান্ত পাবো, সকল সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করব, তখনই তার নাম হবে পূর্ণাঙ্গ আরোহ। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ণাঙ্গ আরোহকে এই আধুনিক যুক্তিবিদেরা পূর্ণ গণনামূলক আরোহ বলেছেন, কারণ আমরা এখানে গণনার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করি। একটু আগে যেটা বললাম, 20টি আম বা 20টি কমলা বা 20 জন শিক্ষার্থী, আমরা পুরোপুরি গুণে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত স্থাপন করি। এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ। স্কলাস্টিক্স লজিশিয়ান বা মধ্যযুগীয় যুক্তিবিদরা একে নিখুঁত আরোহ বা নির্দোষ আরোহ বলে অভিহিত করেছেন। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে নিখুঁত আরোহ বা নির্দোষ আরোহ বলা হলো কেন? কারণ 20টি দৃষ্টান্তই আমি পরীক্ষা করছি, এখানে একটু বাদ থাকছে না। সুতরাং এখান থেকে আমি যদি যে সিদ্ধান্ত স্থাপন করব সেটা অবশ্যই পারফেক্ট হবে। এই জন্য এর নাম হলো পারফেক্ট বা পূর্ণাঙ্গ আরোহ। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করতে পারো, স্যার এই পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ? আমরা বলবো না, পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। এর কারণ কি? আমরা বলতে পারি এখানে আরোহমূলক লম্ফ নাই, এই জন্য একে প্রকৃত আরোহ বলতে পারবো না। এবং যুক্তিবিদ মিল এবং বেন এখানে প্রকৃত আরোহ বা সত্যিকারের আরোহ নয় বলেছেন। আমরা দুটো কারণ এখানে দেখে বলবো যে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। এক নম্বর হচ্ছে আরোহের যে মূল বৈশিষ্ট্য, আরোহমূলক লম্ফ, জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায় গমন করা, এই লম্ফটি এখানে অনুপস্থিত। তাই আমরা বলতে পারি এটা কি
প্রকৃত আরোহ নয়, তার মানে পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ নাই। আর একটা বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত হলো সার্বিক যুক্তি বাক্য না, এটা দেখতে সার্বিকের মতো, আসলে সার্বিক নয়, এটা তথাকথিত সার্বিক। আমি সার্বিক মানে অসংখ্য, আমি সকল মানুষ মরণশীল, এটি একটি সার্বিক যুক্তি বাক্য। আর বললাম যে এই ঝুড়ির বৃষ্টি আম সকল আম মিষ্টি, এটা সার্বিক যুক্তি বাক্য নয়। সুতরাং পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ নয়, এবং একে প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব যুক্তিসাম্যমূলক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহ কি? এটা একটা জ্যামিতিক আরোহ। আমরা একটি বোর্ডে একটি ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা এ বি সি, আমরা যদি কোণ এ, কোণ বি, কোণ বি, কোণ সি, এই তিনটি কোণ যোগ করি, তাহলে কি হবে? 2 সমকোণ। এক কথা, আমরা যে কোনো ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা কি করব? দুটি অথবা তিনটি, যে কোনো যতগুলো ত্রিভুজ অঙ্কন করি, একটি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণ যোগ করার পরে আমরা দেখব যে কি 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আবার বলতে পারি ত্রিভুজের 2 বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে 2টা বাহু যোগ করলে ত্রিভুজের আরেক বাহুর চেয়ে বড় হবে। এটা হলো যুক্তিসাম্যমূলক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহে কি করা হয়? যে যুক্তির সাহায্যে, আমি খুব সহজ করে বলছি, যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকে প্রমাণ করা যায় যে প্রক্রিয়া বা পদ্ধতিতে, তার নামই হলো যুক্তিসাম্যমূলক আরোহ। তা আমি আবার বলছি, যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ভিত্তিতে আমরা যখন কি করি, কোনো সিদ্ধান্ত স্থাপন করি, তখন তার নাম হয় কি? যুক্তিসাম্যমূলক আরোহ। ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং। আমরা আবার বলছি, যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সে একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়। যেমন আমরা এখানে ত্রিভুজ দেখতে পেয়েছি, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। অতএব ত্রিভুজ, পৃথিবীতে যত বড় যত ছোট ত্রিভুজে অঙ্কন করো, সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। কোণ এ, কোণ বি, কোণ সি ইকুয়াল টু আমরা 2 সমকোণ এটা বলতে পারি। তাই এটা হলো একটা কি? জ্যামিতিক আরোহ। আমরা এই যুক্তিসাম্যমূলক আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিসাম্যমূলক আরোহের ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় লক্ষ্য করব। অবশ্যই এটা জ্যামিতিক আরোহ বলেছি, এই জ্যামিতিক আরোহ বলে আখ্যায়িত করা হয়, এবং জ্যামিতির ক্ষেত্রে এই আরোহটা বেশি প্রযোজ্য বা প্রয়োগ করা হয়। একটি মাত্র দৃষ্টান্ত, একাধিক দৃষ্টান্ত এখানে দরকার হয় না, একটি মাত্র দৃষ্টান্ত। আমি বলেছি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান হলে সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। অথবা একটি ত্রিভুজের 2 বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। এটা একটা ত্রিভুজের বেলা হলে সকল ত্রিভুজের বেলায় হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা কি বলবো? ত্রিভুজের 2 বাহুর সমষ্টি, মানে 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অথবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আর এই যুক্তিসাম্যমূলক আরোহে যে সিদ্ধান্ত, এটা একটা গাণিতিক সূত্র, জ্যামিতিক একটি স্বতঃসিদ্ধ সূত্র। এই স্বতঃসিদ্ধ সূত্রের উপর ভিত্তি করে আমরা যে সিদ্ধান্ত স্থাপন করি, অবশ্যই এই সিদ্ধান্তটি নিশ্চিত হয়, এটা প্রমাণযোগ্য এবং এটা নিশ্চিত হয়। তাহলে আমরা বলতে চাচ্ছি যে কি, জ্যামিতিক আরোহ বা যুক্তিসাম্যমূলক আরোহের সিদ্ধান্ত যেটা স্থাপন করা হবে, এটা স্বতঃসিদ্ধ সূত্রের উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হবে, তাই এর সিদ্ধান্ত হবে কি? নিশ্চিত। সুপ্রিয় শিক্ষার্থী, কেউ কেউ বলেছেন, কোনো যুক্তিবিদ বলেছেন, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের চেয়েও এই যুক্তিসাম্যমূলক আরোহের সিদ্ধান্ত মানে কি বেশি উপযোগী, কারণ এখানে একটি মাত্র দৃষ্টান্ত কি মানে পরীক্ষা করেই আমি সার্বিক মানে সিদ্ধান্ত স্থাপন করতে পারি যে সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এখানে আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক কি লম্ফ এখানে অনুপস্থিত রয়েছে, আর মিল এই জন্য একে তথাকথিত বা অসঙ্গত আরোহ বলে অভিহিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করতে পারো যে পূর্ণাঙ্গ আরোহ কি, যুক্তিসাম্যমূলক আরোহ কি যথার্থ আরোহ? যুক্তিসাম্যমূলক আরোহ কি প্রকৃত আরোহ? না স্যার, যুক্তিসাম্যমূলক আরোহ এটা প্রকৃত আরোহ নয়। কেন? আমি 4টি বিষয় অতি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথমত হলো, এখানে ঘটনা পর্যবেক্ষণ করা হয় না। আমরা জাস্ট একটা বোর্ডে ত্রিভুজ অঙ্কন করি, বোর্ডে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাই। এখানে বাস্তবে দুনিয়াতে কোনো ত্রিভুজ আমরা দেখি না, মানে বাস্তবে
ত্রিভুজ ওভাবে আমরা জাস্ট বোর্ডে অঙ্কন করি, এখানে পর্যবেক্ষণ নাই, ঘটনার পর্যবেক্ষণ আমরা দেখতে পাই না, সুতরাং একে প্রকৃত আরোহ বলা যাবে না। 2 নম্বর বিষয় হলো এখানে আরোহমূলক লম্ফ নাই। আরোহমূলক লম্ফ মানে জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায় গমন করার কোনো সুযোগ নাই, তাই আমি একে প্রকৃত বা যথার্থ আরোহ বলতে পারি না। আরেকটি বিষয় হচ্ছে এর সিদ্ধান্তটি আমরা বলছি আরোহ, কিন্তু এখানে কি করা হচ্ছে, যুক্তিসম্মূলক আরোহ অবরোহের সাহায্যে সিদ্ধান্ত। আমি আগে থেকে সিদ্ধান্ত কি করে স্বীকার করে নিচ্ছি। অবরোহ অনুমানে বলা হয় যে সকল মানুষ মননশীল, রহিম একজন মানুষ, অতএব রহিম মননশীল, এটা অবরোহ অনুমান। এখানে কি করা হচ্ছে, সিদ্ধান্তটি যেটা স্থাপন করা হচ্ছে এটা অবরোহের সাহায্যে। আর একটা বিষয় হচ্ছে দৃষ্টান্তগুলো বাস্তব ঘটনা থেকে সংকলিত হয় না, বা কথা আমরা সংগ্রহ করি না। এই 4টি কারণে আমরা বলতে পারি যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে যুক্তিসাম্যমূলক আরোহ কি প্রকৃত আরোহ? প্রশ্ন করলে আমরা বলবো এটা প্রকৃত আরোহ নয়। কারণ কি, যুক্তিসাম্যমূলক আরোহে ঘটনার পর্যবেক্ষণ নাই, যুক্তিসাম্যমূলক আরোহমূলক লম্ফ নাই, এখানে যে সিদ্ধান্তটা স্থাপন করা হয় সেটা অবরোহমূলক, এটা আরোহমূলক নয়, সুতরাং প্রকৃত আরোহ বলার প্রশ্নই উঠে না। আরেকটি বিষয় হচ্ছে বাস্তব ঘটনা থেকে এর দৃষ্টান্তগুলো সংকলন বা সংগ্রহ করা হয় না বা সংগৃহীত হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, এখন শেষ প্রকার আমি যেটা বলতে চাচ্ছি যে যুক্তিবিদ মিল আরোহকে 2 ভাগে ভাগ করেছিলেন, একটা প্রকৃত আরোহ, একটা অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করেছিলেন, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এখন আমরা শেষ প্রকারটি এখন আলোচনা করছি, ঘটনার সংযোজন। কতগুলো নিরীক্ষিত ঘটনা আমরা কি করব, একটা সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়ার নাম হলো ঘটনার সংযোজন। কতগুলো দেখা ঘটনা, আমার বাস্তব অভিজ্ঞতায় কতগুলো ঘটনা দেখব, দেখার পর একসাথে সংযোজিত করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করব, তখনই তার নাম হবে ঘটনার সংযোজন। এই ঘটনার সংযোজনের ইংরেজি হলো কলিগেশন অফ ফ্যাক্টস। কলিগেশন অফ ফ্যাক্টস, এই কলিগেশন কথাটার অর্থ হলো কি, একত্রীকরণ করা বা একসাথে মানসিকভাবে বন্ধন করা, আর ফ্যাক্টস মানে হচ্ছে তথ্য। সুতরাং আমরা বলতে পারি কতগুলো তথ্য বা ঘটনা একসাথে সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়ার নামই হলো ঘটনা সংযোজন, বা একত্রী করার পদ্ধতির নামই হলো ঘটনা সংযোজন। তাই আমরা বলতে পারি যে কতগুলো নিরীক্ষিত ঘটনা একটি সাধারণ ধারণার সাহায্যে একত্রিত করার বা সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়ার নামই হলো ঘটনা সংযোজন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ঘটনা সংযোজন বললাম, বুঝলাম যে ঘটনা সংযোজন কি, কতগুলো দেখা ঘটনা একত্রে সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়ার নাম হলো ঘটনা সংযোজন। যুক্তিবিদ মিল ঘটনা সংযোজনের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এভাবে বলছেন, ঘটনা সংযোজন হলো মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা প্রকৃত নিরীক্ষিত ঘটনাকে একটি বর্ণনার অধীনে আনায়ন করি, মানে আনি, অথবা যার সাহায্যে আমরা কি বহু সংখ্যাবহুল দৃষ্টান্তকে একটি চুক্তিবাক্যের আকারে প্রকাশ করি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা কোনো ব্যক্তি বা কোনো নাবিক মহাসাগরে বা সাগরে নৌ অভিযান করতে গেল অথবা জাহাজ নিয়ে, তারপরে একটা ভূখণ্ড দেখতে পেল। এই ভূখণ্ড দেখার পর তিনি সিদ্ধান্ত করলেন যে এটা কি আসলে দেশ না কোনো দ্বীপ বা কোনো মহাদেশ। তখন তিনি সেই ভূখণ্ডটির চারিদিকে যখন তিনি নৌ বা জাহাজ চালনা করে দেখলেন যে চারিদিকে পানি দ্বারা বেষ্টিত, সুতরাং এটি একটি দ্বীপ। এভাবে তিনি তার অভিজ্ঞতার সাহায্যে কতগুলো দেখা ঘটনা একত্রে সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়া, এটাই হলো ঘটনা সংযোজন। অথবা একজন সাধারণ গ্রামের মানুষ উপজেলা সদরে গেল যে ইউনোর অফিস যাবে, কিন্তু সে অফিসটা চিনে না, যা প্রথমে একটি দেখতে পেল সেখানে বারান্দায় 2টো বাচ্চা খেলছে, অথবা একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, চিঠির বাক্স আছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নিলেন এটা হয়তো বাসভবন। সেখান থেকে সরে এসে দেখলেন যে কিছু মানুষ এখানে বেশ ভিড় রয়েছে, অনেকগুলো মানুষ ফাইল টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখলেন সেখানে একটা জাতীয় পতাকা উঠছে। তারপরে তিনি দেখা ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করলেন এটা ইউনো অফিস। এভাবে আমরা কতগুলো দেখা ঘটনা একত্রে সংযোজিত করার একটা মানসিক প্রক্রিয়ার নাম হলো ঘটনা সংযোজন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের মতোই বলতে পারি যে এই ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ? এই কথা বলার আগে আমরা যুক্তিবিদ হুয়েল কি বলেছেন আমরা একটু জেনে আসি। ঘটনা সংযোজন আরোহ অনুমান থেকে ভিন্ন নয়। মানে আমরা হুয়েল জোর দিয়েছেন ঘটনা সংযোজনে। দুনিয়াতে যত আরোহ অনুমান করা হয় সবই আমরা দেখে শুনে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাই ঘটনা সংযোজনেও কি করা হয়, দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়। তাই বলছে যে অন্যান্য আরোহ ঘটনার সংযোজন থেকে ভিন্ন নয় বা পৃথক নয়, সুতরাং সকল অনুমানই হলো ঘটনা সংযোজন। যুক্তিবিদ মিল ঘটনা সংযোজন এবং আরোহ অনুমান সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া এই কথা বলেছেন, এবং তিনি এটাকে প্রকৃত আরোহ বলতে নারাজ, এবং এটা যথার্থ আরোহ নয়। কারণ হলো আমরা এগুলো এখন বলবো। ঘটনা সংযোজন কেন
যথার্থ বা প্রকৃত আরোহ নয়। আমরা প্রথমে বলতে পারি এই আরোহে আরোহমূলক লম্ফ বা বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য সেটা নেই, এই কারণে আমরা বলবো এটা মানে প্রকৃত আরোহ না, এটা হলো অপ্রকৃত আরোহ। আরেকটি বিষয় বলবো, এখানে যে কার্যকরণ সম্পর্ক আছে, আমরা কোনো সিদ্ধান্ত স্থাপন করতে গেলে আমার কার্যকরণ সম্পর্ক লাগে। আমরা বলেছি প্রত্যেকটি কাজের পিছনে একটা করে কারণ থাকে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। এই কারণ বা কার্যকরণ সম্পর্ক এখানে নির্ণয় করার চেষ্টা করা হয় না। আর একটা বিষয় আমরা বলেছি অলরেডি যে এটা আরোহমূলক প্রক্রিয়া নয়, এটা একটা অবরোহমূলক প্রক্রিয়া। কারণ কি করা হয়, এটা ধরে নেওয়া হয়, ধরে নিয়ে আমি সিদ্ধান্ত স্থাপন করা হয়। এক কথা আমরা দেখে মানে অবরোহ পদ্ধতিতে এখানে সিদ্ধান্ত স্থাপন করা হয়। আরেকটি বিষয় হচ্ছে ঘটনা মানে যে ঘটনা সংযোজনের যে সিদ্ধান্তটি, এইটা হবে দেখতে সার্বিকের মতো, আসলে সার্বিক যুক্তিবাক্য নয়। সার্বিক যুক্তিবাক্য কি, একটা অসংখ্য বিষয়, যেমন সকল মানুষ মরণশীল বলেছিলাম, সকল গরু চতুষ্পদ, এটা হলো সার্বিক যুক্তিবাক্য। কিন্তু আমি যখন বলবো এটি একটি ভূখণ্ড বা এটি একটি দ্বীপ অথবা এটি একটি ইউনো অফিস, তাহলে এখানে আমি কি করছি না, অনেকগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছি না, একটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্ত স্থাপন করছি। সুতরাং আমরা বলতে পারি আরো এই ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয়, এখানে আরোহের মূল বৈশিষ্ট্য কি বিদ্যমান নাই, তাই আমরা একে অপ্রকৃত আরোহ বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামীতে তোমাদের আলোচনা হবে পরবর্তী ক্লাসে প্রকল্প কি বা প্রকল্পের শর্ত বা প্রকল্পের প্রমাণ, এই বিষয়গুলো। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।